বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে। হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং তার সঙ্গীদের জানাজায় অংশ নিয়েছেন 10 লক্ষাধিক জনতা। এ জানাজায় ইমামতি করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি। এবারে জানাবো ফিলিস্তিন ইস্যুর মোড় ঘুরিয়ে দেবে স্পেন, আয়ারল্যান্ড এবং নরওয়ের মতো দেশের পশ্চিমা দেশগুলোর স্বীকৃতি। মঙ্গলবার এ দেশগুলো একসঙ্গে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। জানাবো যুক্তরাষ্ট্রকে ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং 3 হামাস নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির অনুরোধের পর আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টকে নিষিদ্ধ করার চিন্তা করছে যুক্তরাষ্ট্র। জানিয়ে দেব রাইসির মৃত্যুতে কি থেমে যাবে ইরানের পরমাণু কর্মসূচি। ইরানের প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানের আকস্মিক মৃত্যুর শোকে পুরো বিশ্ব যখন স্তব্ধ, তখন ইরানের ভবিষ্যৎ নিয়ে নানা হিসাব নিকাশ কষতে বসেছে শত্রু দেশগুলো। এবং সর্বশেষ জানাবো ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়ার কৌশলগত পারমাণবিক মহড়া শুরু। এতে ইস্কান্দার এবং কিনজাল ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হচ্ছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। রাইসির জানাজায় 10 লক্ষ জনতা ইমামতি করলেন খামেনি। হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং তার সঙ্গীদের জানাজায় অংশ নিয়েছে 10 লক্ষাধিক জনতা। এই জানাজায় ইমামতি করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বুধবার সকালে তেহরান বিশ্ববিদ্যালয়ে ইব্রাহিম রাইসি সহ দুর্ঘটনায় নিহত 8 জনের মরদেহ কফিনে নিয়ে আসা হয়। এর আগে মঙ্গলবার তারবিজ, কোম এবং তেহরানের গ্র্যান্ড মুসল্লা মসজিদে কয়েক হাজার মানুষের উপস্থিতিতে তাদের শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান হয়। জানাজায় উপস্থিত ছিলেন ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক ব্যুরো প্রধান ইসমাইল হানিয়া এবং লেবানিস হিজবুল্লাহ প্রতিরোধের ডেপুটি সেক্রেটারি জেনারেল শেখ নাইম কাসেম সহ ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধের অক্ষের নেতারা। এছাড়া বিভিন্ন দেশের নেতারা উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি, রাষ্ট্রদূত এবং আন্তর্জাতিক ব্যক্তিত্বরাও জানাজায় অংশগ্রহণ করেছেন। এ সময় তেহরান ইউনিভার্সিটি থেকে আজাদি স্কয়ার পর্যন্ত লাখো লাখো জনতা ঢল নামে। এর আগে প্রেসিডেন্ট রাইসি এবং তার সহযোগীদের প্রতি শ্রদ্ধা জানাতে মঙ্গলবার গভীর রাতে তেহরানের ইমাম খামেনি মুসল্লায় একটি শোক অনুষ্ঠানে জনস্রোত নেমেছিল। গত সোমবার সকালে ইরান সরকার আনুষ্ঠানিকভাবে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে। পশ্চিমার স্বীকৃতি ফিলিস্তিন ইস্যুর মোড় ঘুরিয়ে দেবে হামাস। ফিলিস্তিন ইস্যুর মোড় ঘুরিয়ে দেবে স্পেন, আয়ারল্যান্ড এবং নরওয়ের মতো পশ্চিমা দেশগুলোর স্বীকৃতি। মঙ্গলবার এ দেশগুলো একসঙ্গে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। খবর বিবিসির। এই ইস্যুতে বাসেম নাইম নামের হামাস নেতা বার্তা সংস্থা এপিকে বলেছেন, ফিলিস্তিনি জনগণের অবিরাম সাহস এবং ধৈর্যের ফল আজকের এই দিন। পশ্চিম তীরে অবস্থিত ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে স্পেন, নরওয়ে এবং আয়ারল্যান্ডের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, স্পেন, নরওয়ে এবং আয়ারল্যান্ড দ্বিরাষ্ট্র সমাধানের মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। এর মাধ্যমে দীর্ঘমেয়াদী ন্যায় বিচার প্রদানে তারা ফিলিস্তিনি জনগণের প্রতি তাদের অটল প্রতিশ্রুতি রক্ষা করেছেন। এছাড়াও এই স্বীকৃতি আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সব প্রাসঙ্গিক রেজুলেশনের সঙ্গে সংগতিপূর্ণ। এটি ইসরায়েলি অবৈধ এবং দখলদারিত্বের অবসান এবং এই অঞ্চলে শান্তি স্থিতিশীলতা অর্জনের দিকে সমস্ত আন্তর্জাতিক প্রচেষ্টায় ইতিবাচক অবদান রাখবে বলে আশা করে ফিলিস্তিন। যুক্তরাষ্ট্রকে ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর। ইসরায়েলে অস্ত্র সরবরাহ এবং ফিলিস্তিনের নৃশংসতা বন্ধে ভেটো ক্ষমতা প্রয়োগের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। রোববার আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী আনোয়ার কয়েকটি পশ্চিমা দেশকে ভণ্ড আখ্যায়িত করে তাদের সমালোচনা করেছেন। তার মতে, পশ্চিমা কিছু দেশ গণতন্ত্র ও মানবাধিকারের জন্য লড়াই করলেও তারা গাজার জনগণের উপর বর্বরতা চালিয়ে যেতে দিচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায় এটা পরিষ্কার করে দিয়েছে যে যুক্তরাষ্ট্র নৃশংসতা ও যুদ্ধ বন্ধে যা করতে পারে তা করতে হবে। আনোয়ার ইব্রাহিম বলেন, যুক্তরাষ্ট্রের কূটনৈতিক দক্ষতা, প্রভাব এবং প্রক্রিয়ার সমন্বয় রয়েছে এবং যা এ ধরনের নৃশংসতা মোকাবেলায় ব্যবহার করা যেতে পারে। গত বছর সান ফ্রান্সিসকো এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন বৈঠকে তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে মালয়েশিয়ার অবস্থান স্পষ্ট করেছিলেন। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্র বা জো বাইডেনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলেও জানান আনোয়ার ইব্রাহিম। তিনি বলেছেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের নৃশংসতা এক ধরনের দখলদারিত্ব। নাকবা 1948 সালের যুদ্ধ ও হুমকি নিয়ে অনেক কথা বলেন।
এটি আসলে একটি ধারাবাহিক দখলদারিত্ব। স্পষ্টতই ইসরায়েল একটি বর্ণবাদী রাষ্ট্র, কারণ আমরা দেখতে পাচ্ছি তারা কিভাবে ফিলিস্তিনিদের বিরুদ্ধে আচরণ করে এবং কিভাবে তারা তাদের ভূমি নিয়ন্ত্রণ করে। আইসিসিকে নিষিদ্ধ করতে চায় যুক্তরাষ্ট্র। ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং ৩ হামাস নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির অনুরোধের পর আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টকেই নিষিদ্ধ করতে চায় যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে বিরোধী দল রিপাবলিকানের সঙ্গে কাজ করতেও প্রস্তুত বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম প্রশ্ন করেছিলেন, আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির জন্য মার্কিন কংগ্রেসের 2 দল যদি একসঙ্গে উদ্যোগ নেয় তাহলে আপনি কি তার সমর্থন করবেন? বাইডেন জবাব দেন, আমি আপনাদের সঙ্গে কাজ করতে রাজি। খবর ডয়েচে ভেলে। বাইডেন বলেন, করিম খানের সিদ্ধান্ত ভুল। ইসরায়েল এবং হামাসের তুলনা চলে না। এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলে যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তি দেওয়া নিয়ে ইসরায়েল ও হামাস নেতাদের মধ্যে চুক্তিতে পৌঁছানো কঠিন হয়ে পড়বে। এর আগে ইসরায়েল সরকারের মুখপাত্র হেইনরিশ বলেছিলেন, আমরা সভ্য এবং স্বাধীন দেশগুলোর কাছে অনুরোধ করছি, যারা সন্ত্রাসবাদকে ঘৃণা করে তারা যেন ইসরায়েলের পাশে দাঁড়ায়। আমাদের উচিত এই পদক্ষেপের নিন্দা করা। রাইসির মৃত্যুতে থেমে যাবে ইরানের পরমাণু কর্মসূচি। ইরানের প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানের আকস্মিক মৃত্যুর শোকে পুরো বিশ্ব যখন স্তব্ধ, তখন ইরানের ভবিষ্যৎ নিয়ে নানা হিসাব নিকাশ কষতে বসেছে শত্রু দেশগুলো। আলোচনায় আসছে ইরানের সরকার, পররাষ্ট্রনীতি, মধ্যপ্রাচ্যের আধিপত্য, চীন, রাশিয়া কিংবা উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্কের বিষয়। এসবের পাশাপাশি ইরানের পরমাণু কর্মসূচির বিষয়টি নিয়েও কথা হচ্ছে। রাইসির মৃত্যুতে পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার যে স্বপ্ন ইরানের এতদিন ধরে দেখে এসেছে তা কি মুখ থুবড়ে পড়বে, নাকি সব বাধা পেছনে ফেলে শত্রুর চোখ রাঙিয়ে এগিয়ে যাবে তেহরান? এই প্রশ্নই বড় হয়ে দেখা দিয়েছে। শীর্ষ নেতাদের মৃত্যুর খবর সামনে আসতেই ইরানের ভবিষ্যৎ নিয়ে বেশ কয়েকজন বিশেষজ্ঞ কথা বলেছে ইসরায়েলের সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট। বিশেষজ্ঞদের বরাতে সংবাদ মাধ্যমটি বলছে, রাইসি এবং হোসেন আমির আবদুল্লাহিয়ানের মৃত্যুতে যারা ভাবছেন ইরানের সরকার পতন কিংবা সরকার বদলে যাবে, তাদের আশাহত হতে হবে। তারা দুজন মারা গেলেও শিয়া প্রধান দেশটিতে তেমন কিছুই হবে না। রাইসম্যান বিশ্ববিদ্যালয়ের ইরানি প্রভাষক মীর জাবেদ আনফার বলেছেন, রাইসির মৃত্যু ইরানের সরকারি পরিবর্তনে কোনো ভূমিকা রাখবে না। যতটা প্রভাব পড়বে তা তাদের দেশের ভেতরেই সীমাবদ্ধ থাকবে। বিশেষজ্ঞরা বলছেন, তাদের মৃত্যু ইসরায়েলের সঙ্গে ইরানের শত্রুতা, ইসরায়েলের সঙ্গে যুদ্ধরত প্রতিরোধ যোদ্ধা দল হামাস, হিজবুল্লাহর প্রতি ইরানি সমর্থন বা তেহরানের পারমাণবিক অস্ত্র তৈরির ক্ষেত্রে কোনো প্রভাব রাখবে না। ইসরায়েলের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল ইয়াকুব আমিদর বলেন, দিন শেষে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের নীতি নির্ধারণ করেন। বহু বছর ধরে পরমাণু কর্মসূচি অব্যাহত রেখেছে ইরান। যদিও তাদের দাবি ইরান পরমাণু কার্যক্রম শান্তিপূর্ণ, এমনকি 2000 দশকের গোড়ার দিক থেকে একটি ফতোয়া জারি করে পারমাণবিক অস্ত্র নির্মাণ বা উন্নয়নকে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন খামেনি। তবে তেহরান এমনটা দাবি করলেও যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের দাবি ইরান পারমাণবিক বোমা তৈরির দিকে এগিয়ে যাচ্ছে। ইরান যেন পারমাণবিক বোমা বানাতে না পারে সেজন্য দেশটির উপর একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে আসছে ইসরায়েলের মিত্র পশ্চিমারা। এখন পর্যন্ত ইরান 60% ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে। পারমাণবিক বোমা তৈরিতে 90% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ হতে হয়। ইরানের হাতে থাকা ইউরেনিয়াম আরও সমৃদ্ধ হলে তাদের তেহরান 2টি পারমাণবিক বোমা বানাতে পারবে বলে জানিয়েছে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA। ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়ার কৌশলগত পারমাণবিক মহড়া শুরু। ইউক্রেন সীমান্তবর্তী এলাকায় কৌশলগত পারমাণবিক অস্ত্রের মহড়ার প্রথম পর্যায়ে শুরু করেছে রাশিয়া। এতে ইস্কান্দার এবং কিনজাল ক্ষেপণাস্ত্র রয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার বলেছে যে মহড়াগুলো দক্ষিণের সামরিক জেলায় অনুষ্ঠিত হবে। এর সীমানার সাথে যুক্ত ইউক্রেনের এমন কিছু অংশ যেগুলো মস্কো 2022 সালের ফেব্রুয়ারিতে হামলা করে দখল করে নেয়। এই মহড়ায় বেলারুশ অংশ নেবে বলে আশা করা হচ্ছে। তবে মহড়াটা ঠিক কখন কোন জায়গায় হচ্ছে তা জানানি মন্ত্রণালয়। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন পূর্ণরূপে হামলা শুরু করার পর থেকে মস্কো বারবার তার পারমাণবিক অস্ত্র এবং নিরাপত্তা হুমকি বোধ করলে সেগুলো মোতায়েন করার কথা বলে আসছে।